নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প রাজা সলোমনের আংটির শেষ পর্ব। কিছুক্ষণ পরে নকুল ঠাকুর ধাতস্থ হয়ে বললেন, মন্দিরের সন্ধ্যারতি শেষ করে তালা এঁটে বিল্টুকে বাড়ি পাঠিয়ে দিলুম। তারপর আমি এদিকে এগিয়ে আসছি, হঠাৎ পেছনে কে ফিসফিস করে বলে উঠল, আংটি দে, আংটি দে। ঘুরে দেখি দড়ির ফাঁস আটকানো ফেলারাম। সে দু হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরতে এলো। আমি অমনি চেঁচাতে চেঁচাতে পালিয়ে এলুম। রে বাবা, কি সাংঘাতিক দৃশ্য! সেই ফেলারাম। কালীনাথ ততক্ষণে লাঠি আর টর্চ নিয়ে মন্দিরের দিকে ছুটে গেছে। জয়কুমার বাবু হতাশভাবে মাথা নেড়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না। কর্নেল বললেন, আচ্ছা ঠাকুর মশাই, মন্দিরের কাছে আর ওই আগাছার জঙ্গলে তো আলো নেই। মন্দিরের মাথায় যে বাল্বটা জ্বলছে তার আলো খুব মিটমিটে। আপনি অন্ধকারে ভুল দেখেননি তো? নকুল মুখুজ্জে শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, তত কিছু অন্ধকার নয়, আমি স্পষ্ট দেখেছি। ফেলারামকে দেখেছেন? আগে হ্যাঁ, গলায় ফাঁস আটকানো। রে বাবা, সেই ফেলা মুখুজ্জে। একটু ভেবে বলুন, আগে গলার ফাঁস দেখতে পেয়েছিলেন নাকি তার মুখ দেখতে পেয়েছিলেন? আগে স্যার, গলার ফাঁসের দিকে প্রথমেই চোখ পড়েছিল, তারপর মুখের গোঁপ দাড়ি। ধরুন যদি অন্য কেউ গলায় দড়ির ফাঁস আটকে ফিসফিস করে আংটি চায়, তা কি করে হবে? আমি যে ফেলারামকেই দেখলুম, চোখ জ্বলছিল, দুটো হাত বাড়িয়ে। ও জয়কুমারবাবু বললেন, নকুল, তুমি বিশ্রাম নাও এবেলা, শৈল বরং রান্না করুক। ভোলা, ও ভোলা, কোথায় গেলি তুই? বারান্দার থামের আড়াল থেকে ভোলা বেরিয়ে এলো। বলল, গোয়াল ঘরে ছিলুম, মশার কামড়ে গরুগুলো ছটফট করে, ঘাসের তলায় ঘুঁটের আগুন দিচ্ছিলুম, ধোঁয়ায় চোখের অবস্থা সাংঘাতিক। ঠাকুর মশাইকে তার ঘরে নিয়ে যা, শৈলকে বল গরম গরম চা করে দেবে, আর আমাদের জন্য আর এক দফা চা। কর্নেল বললেন, থাক জয়কুমার বাবু, আমরা এবার চলি, একটু সাবধানে থাকবেন। কালীনাথ এসে বলল, কেউ কোথাও নেই। মানুষ হলে হেমেনবাবুর ড্রাইভারের চোখে পড়তো, দেউড়ি দিয়ে না পালানো ছাড়া উপায় ছিল না তার। অত উঁচু পাঁচিল লেগানোর সাধ্যি নেই কারো, খিড়কির দৌড় ভেতর থেকে বন্ধ। জয়কুমার বাবু বললেন, আমার বন্দুক আর দুটো কার্টিজ এনে দে, এই নেই চাবি। ফেলারামের ভূত হোক আর যেই হোক, গুলি করব, আর এই বদমাইশি সহ্য হচ্ছে না। জমিদার বাড়ি থেকে বেরিয়ে দেউড়ির কাছে গিয়ে কর্নেল বললেন, বটগাছটা ভিন্ন প্রজাতির, এদেশে এমন বটগাছ কোথাও দেখিনি। হেমেনবাবু বললেন, কেন? সব বটগাছের প্রচুর ঝুড়ি নামে, জমিদার বাড়ির বটগাছটা ঝুড়ি নেই। এ ধরনের বটগাছ আমি ভূমধ্যসাগরের পূর্ব তীরের দেশগুলোতে দেখেছি। ফিগ ট্রি বলতে আমাদের দেশে ডুমুর গাছ বোঝায়। ডুমুর গাছও অবশ্য বট গাছেরই জ্ঞাতি, কিন্তু এই বট গাছটা ওইসব অঞ্চলের সত্যিকারের ফিগ ট্রি। এখন বর্ষায় প্রচুর ফল ধরেছে, পাখিরা হল্লা করে সন্ধ্যা পর্যন্ত ফলগুলো খাচ্ছে। আমি একটা ফল কুড়িয়ে স্বাদ নিলুম, বেশ মিষ্টি। এদেশের বটফলও পাখিদের কাছে সুখাদ্য।
কিন্তু এই বটফল মানুষও খেতে পারে। হেমেনবাবু বললেন, বলেন কি? দিনের বেলা এসে খেয়ে দেখবো তাহলে। গাড়িতে ঢুকে কর্নেল বললেন, আমার ধারণা রায়চৌধুরী বাবুদের পূর্বপুরুষের কেউ পশ্চিম এশিয়া থেকে এই গাছের চারা এনেছিলেন। আমি বললুম, বট গাছটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন বলুন তো? হেমেনবাবু একটু হেসে বললেন, ফেলারামের ভূত রহস্যের সঙ্গে কর্নেল নিশ্চয়ই গাছটার কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন। অনিল গাড়ি স্টার্ট দিল। হেডলাইটের আলোয় জনহীন রাস্তা আর গাছপালা ঝলসে যাচ্ছিল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনি ঠিকই ধরেছেন হেমেনবাবু। জয়কুমার বাবুর ঠাকুরদার আঙুলে যে আংটি দেখলুম সেটাকে তুর্কিরা বলে কিং সলোমনস রিং। হ্যাঁ, বলেন কি? বাইবেলের সেই রাজা সলোমনের আংটি। আমি এক তুর্কি ভদ্রলোকের কাছে শুনেছিলাম ওই আংটির ডিম্বাকৃতি অংশের ভেতর মারাত্মক বিষ ভরা থাকত। কোনো শত্রুকে মেরে ফেলতে চাইলে তার সঙ্গে শত্রুতার মিটমাট করে নিয়ে প্রাচীন যুগের তুর্কিরা তাকে সরাইখানায় আমন্ত্রণ করত। তারপর তার অজ্ঞাতসারে আংটির বিষ শত্রুর পানীয়ে মিশিয়ে দিত। হেমেনবাবু হেসে বললেন, জয়কুমারদার ঠাকুরদার আংটিতে মারাত্মক বিষ ভরা ছিল না তো? আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে শুনে। কর্নেল চুপচাপ চুরুট টানতে মন দিলেন। কিছুক্ষণ পরে সরকারি জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে আমি বললুম, হালদার মশাই কোথায় গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছেন কে জানে? কর্নেল বললেন, হালদার মশাইকে নিয়ে তোমার উদ্বেগের কারণ নেই। উনি পূর্ববঙ্গের মানুষ, স্থলের চেয়ে জলই ওর প্রিয়। এই এলাকাটা কতটা পূর্ববঙ্গের মতোই, নদী, বিল, খাল, এখন সর্বত্র জল। হেমেনবাবু বললেন, কর্নেল সাহেব, জয়ন্তবাবুকে মন্দিরে রুদ্রদেবের বিগ্রহ দর্শন করিয়েছি। জয়কুমারদা বলছিলেন ফেলারাম বিগ্রহের বেদি ওপরাচ্ছিল। জয়ন্তবাবু তো দেখেছেন বিগ্রহের বেদি ওপরানো অসম্ভব। ফেলারাম মুখুজ্জে মন্দিরে ঢুকে এমন কি করছিল যে জয়কুমারদা ক্রোধান্ଧ হয়ে তাকে থামের সঙ্গে বেঁধে রেখেছিলেন? কর্নেল সে কথায় কান না দিয়ে বললেন, জয়ন্ত বিগ্রহ দর্শন করে পুণ্য অর্জন করেছে, এবার সাধু সন্ন্যাসী দর্শন করুক, আরো পূর্ণ হবে। বললুম, কোথায় সাধু সন্ন্যাসী? কথাটা বলেই হেডলাইটের আলোয় দেখলুম একজন জটাজুটোধারী কৌপিন পরা সন্ন্যাসী এক হাতে ত্রিশূল, অন্য হাতে মরার খুলি আর কাঁধে ঝোলানো গেরুয়া ঝুলি নিয়ে সামনের দিক থেকে আসছিলেন। গাড়ির হেডলাইট থেকে চোখ বাঁচাতে মরার খুলিটা চোখের সামনে তুলে রাস্তার বাঁদিকে ঘাসের উপর সরে দাঁড়ালেন। পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলুম সন্ন্যাসী খুলিটা নামিয়ে কর্নেলকে যেন দেখে নিলেন। কর্নেল বললেন, সাক্ষাৎ অবধূত, অবশ্য কাপালিকও হতে পারেন। হেমেনবাবু বললেন, জলটুঙ্গিতে মাঝে মাঝে সন্ন্যাসীদের এসে ডেরা পাততে দেখেছি। ইনিও সেখানে যাচ্ছেন সম্ভবত। আমি সন্ন্যাসীকে চিনতে পেরেছিলাম। গোয়েন্দাপ্রভার হালদার মশাই ছাড়া কেউ নন। উনি এই ছদ্মবেশটা ধরতে খুব পটু। কথাটা চেপে গিয়ে বললুম, আকস্মিক যোগাযোগটা বিস্ময়কর। কর্নেল সন্ন্যাসীর কথা বলা মাত্র সন্ন্যাসী দর্শন হয়ে গেল। কর্নেল বললেন, তুমি সামনে দূরে তাকালে সন্ন্যাসীকে অনেক আগেই দেখতে পেতে। হেমেনবাবু সকৌতুকে বললেন, জয়ন্তবাবু সাংবাদিক, আপনি বলছেন জয়ন্তবাবু দূরদৃষ্টি নেই? কর্নেল হাসলেন, জয়ন্তকে আপনি তাতিয়ে দিচ্ছেন হেমেনবাবু। এইসব হাসি পরিহাসের দিকে আমার মন ছিল না। আমি ভাবছিলাম নকুল ঠাকুরের কথা। আমরা ও বাড়িতে থাকার সময়ই ফেলারামবাবুর গলার দড়ি ভূতটা ওকে দেখা দিল কোন সাহসে। ওর হাবভাব দেখে বুঝতে পারছিলুম সত্যি উনি ভয় পেয়েছেন। অথচ আশ্চর্য ব্যাপার, কর্নেল একা বাড়ির পিছন দিকে বটগাছটা দেখতে গিয়েছিলেন, ওকে ভূতটা দেখা দেয়নি। ফেলারামবাবুর প্রেতাত্মা কর্নেলকে আংটি চাইলে পাবে না বলেই কি দেখা দেয়নি? হ্যাঁ, আংটি ভূতটার টার্গেট। এদিকে কর্নেল বলছেন ওই আংটি পশ্চিম এশিয়ার তুর্কিরা ব্যবহার করে, কিং সলোমনস রিং। এমন অদ্ভুত রহস্যের পাল্লায় কর্নেল কখনো পড়েছেন বলে মনে পড়ে না। বাবুগঞ্জের বাজার পেরিয়ে যাওয়ার সময় শুনলুম হেমেনবাবু ফেলারাম মুখুজ্জেকে কালীরটের প্রচণ্ড প্রহারের সম্ভাবনা নিয়ে কথা বলছেন। আমাকে যা সব বলেছিলেন। মৃত ফেলারামবাবুকে বটগাছে ঝুলিয়ে
আত্মহত্যা বলে চালানোর ওপর হেমেনবাবু গুরুত্ব দিচ্ছেন। কর্নেল একটু পরে বললেন, সেটা অসম্ভব নয়, তবে ফেলারামবাবুর মন্দিরে ঢোকার উদ্দেশ্যটা আমার কাছে স্পষ্ট নয়। শুধু এটুকু অনুমান করা যায়, ওই আংটির সঙ্গে সম্ভবত মন্দিরের বিগ্রহ রুদ্রদেবের সম্পর্কের সম্ভাবনা আছে। হেমেনবাবু বললেন, আমি জয়ন্তবাবুর সঙ্গে আলোচনার সময় গুপ্তদানের সম্ভাবনার কথা বলেছিলাম। এমন হতেই পারে জয়কুমার দা জানেন না ওই আংটির মধ্যে মন্দিরে লুকিয়ে থাকা তার পূর্বপুরুষের গুপ্তধনের সূত্র আছে। কি মনে হয় আপনার? কর্নেল বললেন, আপনার কথায় যুক্তি আছে, দেখা যাক এই সম্ভাবনাটার কোনো ক্লু পাওয়া যায় নাকি। হেমেনবাবু বললেন, থানার ওসি তপন বিশ্বাস আপনার সঙ্গে আলাপের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ডিআইজি সাহেবের মুখে আপনার সম্পর্কে অনেক কথা তিনি শুনেছেন। কর্নেল একটু হেসে বললেন, ডিআইজি মানে সচিন রুদ্র? হ্যাঁ, চেনেন তাকে? সচিন কলকাতার লালবাজারের পুলিশ হেডকোয়ার্টারের ট্রাফিকের ডিসি ছিল। সেখান থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কিছুকাল থাকার পর প্রায় ডবল প্রমোশন। একজন আন্তর্জাতিক চোরা মাদক চালান চক্রকে সে গুঁড়িয়ে দিয়েছিল। উচ্চশিক্ষিত ছেলে। পুলিশে এ ধরনের প্রতিভাবান উচ্চশিক্ষিত ছেলে যত বেশি ঢুকবে তত পুলিশের বদনাম খুঁজবে। আপনার সঙ্গে আলাপ হয়েছে? হয়েছে, চেহারা দেখে বোঝা যায় না কিছু। বয়স 30-32 বলে মনে হয়েছে। এই প্রমোশনে সচিন খুশি হয়নি। বুঝতেই পারছেন, কোনো রাজনৈতিক স্বার্থ ওকে প্রমোশনের নামে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছে। হেমেনবাবু বললেন, অনিল, থানার সামনে গাড়ি দাঁড় করাবে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ তপন বিশ্বাস কর্নেলকে দেখে উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকতে যাচ্ছিলেন। কর্নেল খপ করে তার হাত ধরে ফেলে করমর্দন করলেন। বললেন, আপনাদের ডিআইজি সচিন রুদ্র আমাকে ফাদার ক্রিসমাস বলে, অবশ্য সেটা শীতকালে। তপনবাবু বললেন, বসুন স্যার, রুদ্র সাহেবের কাছে শুনেছি আপনি কফির ভক্ত, তবে এখানে খাওয়ার মতো কফি পাওয়া যায় না। কর্নেল খুশি হয়ে বললেন, হ্যাঁ, এই মুহূর্তে কফি আমার দরকার, নার্ভ ঝিমিয়ে পড়েছে। ঝাপুইহাটির জমিদার বাড়ি গিয়ে ভূতের গল্প শুনে ক্লান্তও হয়েছি। তপনবাবু কফি আনতে বললেন একজন কনস্টেবলকে। তারপর বললেন, আমার কোয়ার্টার থেকেই কফি আসবে। হেমেনবাবু টেলিফোনে জানিয়েছিলেন সন্ধ্যার পর যে কোনো মুহূর্তে আপনি এসে যাবেন। কর্নেল বললেন, গোপীমোহন হাজরার পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কি কারণ বলা হয়েছে? তপনবাবু হাসতে হাসতে বললেন, ভূতের হাতে মারা পড়েননি ভদ্রলোক, এমনিতেই ওর হার্টের একটা ভালভ খারাপ ছিল। তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, বেঁচে থাকলে শিগগির ওর লাং ক্যান্সার হতো। শক্ত ভোঁতা কোনো ভারী জিনিস দিয়ে মাথার পেছনে খুনি এত জোরে আঘাত করেছিল, মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে পড়েছিল। সমস্যা হলো, অমন নিরীহ এক আর্টিস্ট লোককে খুনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য ব্যাপার, খুনি প্রচণ্ড রাগে ওর বেহালাটা ভেঙে প্রায় গুঁড়িয়ে দিয়েছে। বেহালার খাপ ছিঁড়ে টুকরো টুকরো করেছে। ঘটনাটা প্রতিশোধ বা প্রতিহিংসা চরিতার্থ বলে আপাত দৃষ্টে মনে হয়, কিন্তু প্রাথমিক তদন্তে ওর তেমন কোনো শত্রু ছিল বলে জানা যায়নি। ইনভেস্টিগেটিং অফিসার এসআই মনোরঞ্জন পাহাড় এখনো হাল ছাড়েননি। হেমেনবাবু বললেন, খুনির গায়ে জোর প্রচণ্ড বলতে হবে। হ্যাঁ, এক ধায় মাথার পিছনটা ফাটিয়ে ঘিলু বের করে দিতে হলে প্রচণ্ড শক্তি দরকার, বিশেষ করে মানুষের মাথার পেছন দিক অন্য অংশের চেয়ে শক্ত। হেমেনবাবু একটু হেসে বললেন, ওরকম গায়ের জোর জমিদার বাড়ির কালীনাথেরই আছে, কিন্তু কালী পালোয়ানের দুটো হাতই যথেষ্ট। গোপীবাবু তার এক ঘুষিতেই মারা পড়তেন, তাছাড়া কালী পালোয়ান ওকে মারবে কেন? কফি এসে গেল, তার সঙ্গে কাজু বাদাম পোটাটো চিপস। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, অসাধারণ। কফির স্বাদ নির্ভর করে হাতের উপর। যার হাত এই কফি করেছে তার প্রতিভা আছে। তপনবাবু সহাস্যে বললেন, আমার গৃহিণী আপনার ফ্যান, জয়ন্তবাবুরও ফ্যান। সত্যি কথাটা এবার বলি কর্নেল সাহেব, ডিআইজি সাহেব, আপনার পরিচয় দেওয়ার বহু আগে থেকেই আমার গৃহিণীর সূত্রে আপনার এবং জয়ন্তবাবুর পরিচয় আমার জানা হয়ে গেছে। কে বলে, দ্য মাস্টার ট্রায়ো। কিন্তু ট্রায়োর তৃতীয়জন প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে রেখে এলেন কেন? হেমেনবাবু বলে দিলেন, তিনিও আছেন। গত পরশু রাত 12টা থেকে দুপুর পর্যন্ত মিস্টার হালদার আমার গেস্ট ছিলেন। তারপর
কর্নেল তার কথার উপর বললেন, হালদার মশাই খেয়ালি আর হঠকারী প্রকৃতির মানুষ। আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর ছিলেন। পুলিশ জীবনের প্রায় সবটাই ওর মফস্বলে কেটেছে, কাজেই পাড়াগাঁয়ের নারী নক্ষত্র চেনেন। ভাই, জমিদার বাড়িতে গলায় ধরে ভূতের উপদ্রবের কথা কি আপনি শুনেছেন? তপন বিশ্বাস হেসে উঠলেন, শুনেছি, সর্বত্র রটে গেছে। জমিদার বাড়ির ফেলারাম মুখুজ্জের আত্মহত্যার সময় আমি এ থানায় ছিলুম না। আগের ওসি চন্দ্রমোহন বাবু ঘটনাটা নিয়ে মাথা ঘামাননি। তার কাছে শুনেছিলুম ফেলারাম বাবুর অনেক ধার দেনা ছিল, ডিপ্রেশনে ভুগছিলেন। আশ্চর্য ব্যাপার, সেই ফেলারাম বাবু ভূত হয়ে জমিদার বাড়ির লোকেদের খুব জ্বালাতন করছে। তপনবাবু একটু গম্ভীর হয়ে বললেন, আমাদের সোর্সে শুনেছি ফেলারাম বাবুর ভূত আংটি চাইতে আসে। ওদিকে জয়রাম বাবুর নাকি একটা সোনার আংটি কবে হারিয়ে গিয়েছিল। সেই আংটি ফেলারাম বাবুর প্রেতাত্মা চাইতে আসে কেন? আংটি তো তার নয়। যাই হোক, কর্নেল সাহেব বলুন, কিছু আজ করতে পেরেছেন নাকি? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, না, বড্ড গোলমেলে কেস, গোলক ধাঁধায় ঢুকে গেছি। কথা দিচ্ছি, আপনার প্রয়োজন হলে সব রকম সাহায্য আপনি পুলিশের কাছে পাবেন। আমরা ওসি তপনবাবুর কাছে বিদায় নিয়ে থানা থেকে বের হয়ে গাড়িতে চাপলুম। তারপর হেমেনবাবুর বাড়িতে ফিরলুম। তখন রাত প্রায় 8:15। কর্নেল বললেন, আর এক দফা কফি খাবো রাত 9টা নাগাদ, অসুবিধা না হলে ডিনার খাবো রাত 10টায়। হেমেনবাবু বলে গেলেন, আপনার যা অভিরুচি। বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে গুমুট গরম টের পাচ্ছিলুম। বাবুগঞ্জে বিদ্যুতের অবস্থা ভালো। ফ্যানের নিচে বসে বললুম, আমি একটা অঙ্ক কষেছি কর্নেল। কর্নেল টুপি খুলে ইজি চেয়ারে বসে বললেন, বলো, শোনা যাক। জয়কুমার বাবুর ঠাকুরদার তুর্কি আংটির ভেতর এমন কোনো সূত্র লুকানো আছে যার সাহায্যে মন্দিরে রুদ্রদেবের বেদির তলায় লুকানো গুপ্তধন উদ্ধার করা যায়। বলো তোমার অঙ্কটা ঠিক, তাহলে আংটি যে পেয়েছে বা হাতিয়ে নিয়েছে সে গুপ্তধন আত্মসাৎ করে কেটে পড়ত। ফেলারামের প্রেতাত্মা তা নিশ্চয়ই টের পেত। সে এখনো আংটি চাইতে হানা দিত না। আংটি এখনো কেউ পায়নি, কারণ নিচের তলার বাথরুমের জানালা থেকে কোনো কাক আংটি নিয়ে গিয়ে তার বাসায় রেখেছিল। আংটি হয়তো এখনো কাকের বাসাতেই আছে। আংটি কাক তুলে নিয়ে গেছে গত বছর জুন মাসে। কাকেরা প্রতি বছর নতুন করে বাসা বানায়, বাসা বদলাতেও দেখেছি আমি। তাহলে কোথাও ঝোপ জঙ্গলে পড়ে আছে, কিংবা কাদার তলায় চলে গেছে। বরং বটতলাটা ভালো করে খুঁজলে আংটিটা এখনো খুঁজে পাওয়ার চান্স আছে। কর্নেল জ্বলন্ত চুরুট কামড়ে ধরে কিছুক্ষণ চোখ বুজে ধ্যানমগ্ন হলেন। তারপর চোখ খুলে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, গোপীমোহন বাবুর সবসময় বেহালা সঙ্গে রাখা এবং তার মৃত্যুর পর সেই বেহালা গুঁড়ো হয়ে যাওয়ার ঘটনাটা এই কেসে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। জয়ন্ত একটু চমকে উঠে বললুম, তাহলে কি গোপীবাবুর বেহালার ভিতর আংটি লুকানো ছিল? উনির বেহালার উপর রাগের কি কারণ থাকতে পারে? উত্তেজিত হয়ে বললুম, কর্নেল, তাহলে আজ রাত্রে খুনি মন্দিরে ঢুকবে। উনি অত বোকা নয়। সে হালদার মশাইকে গতকাল এবং আমাদের আজ জমিদারিতে দেখেছে, আমাদের কথাবার্তাও শুনেছে, তাই সে সতর্ক হতে বাধ্য। আর তার ওই সতর্কতার আভাস আমরা পেয়েছি নকুল ঠাকুরের সামনে ফেলারামের প্রেতাত্মার আবির্ভাবে। প্রেতাত্মা আংটি চাইছিল ওর কাছে। ওটা খুনির একটা চাল, আমাদের সে বিভ্রান্ত করতে চেয়েছে। তাহলে খুনি কি জমিদার বাড়ির কেউ? কর্নেল আবার চোখ বুজে হেলান দিলেন। তারপর আসতে বললেন, অবশ্যই। সেই লোকটাই কি গলায় ধরে ফাঁস আটকে ফেলারাম বাবুর ভূত সেরি ভয় দেখাচ্ছে? আবার কে? বলে কর্নেল ধ্যানমগ্ন হলেন। রাত্রে খাওয়ার সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। খাওয়ার পর দোতলায় আমাদের ঘরে এসে কর্নেলকে বলেছিল, হালদার মশাই সন্ন্যাসীর ছদ্মবেশে আছেন, এই বৃষ্টিতে ওর অবস্থা শোচনীয় হয়ে উঠবে। কর্নেল বলেছিলেন, একালে সন্ন্যাসীরা রিস্ট ওয়াচ পড়েন, গাড়ি চাপেন, রেলগাড়ি, বাস, মোটর বা প্লেনেও চাপেন দেখেছি। বৃষ্টিতে তারা রেনকোট পরতেও পারেন। যাই হোক, ওসব চিন্তা ভাবনা না করে শুয়ে পড়া যাক। বৃষ্টির রাতে বিছানা খুব আরামদায়ক হয়ে ওঠে। বিছানা সত্যি আরামদায়ক হয়েছিল। ঘুম ভেঙেছিল কারো ডাকাডাকিতে। চোখ খুলে দেখি একটা লোক আমার জন্য বেডটি এনেছে।
নিশ্চয়ই কর্নেলের নির্দেশে। উঠে বসে চায়ের কাপ প্লেট নিয়ে বললুম, কর্নেল সাহেব কি বেরিয়েছেন? লোকটি বিনীত হয়ে বলল, আগে হ্যাঁ, আমার বাবু মশাই আর সাহেব ভোরবেলা গঙ্গার বাঁধে বেড়াতে গেছেন। জিজ্ঞেস করলুম, তোমার নাম কি? আগে আমার নাম বেচারাম, সবাই বেচু বলে ডাকে। আচ্ছা বেচু, তুমি ঝাঁপুইহাটির ওদিকে ডাকিনী তলায় কখনো গেছো? চৈত্র সংক্রান্তির রাত্রিরে ওখানে এ তল্লাটের অনেকে মানত দিতে যায়, আমিও যাই। ডাকিনী তলা মানে কি কোনো গাছ? বেচু মুখে ভয়ভক্তির ভাব ফুটিয়ে বলল, স্যার, ওই গাছটার নাম অচিন গাছ। অমন গাছ আমি কোথাও দেখিনি। চৈত্র সংক্রান্তির সন্ধেবেলা ঢাক ঢোল কাঁসির বাজনা শুরু হলেই গাছটার ডালপালা থরথর করে কাঁপে। না দেখলে বিশ্বাস হবে না, জেলেদের মুখে শুনেছি রাত বিরেতে ওই গাছের ডাকিনীর কান্না শোনা যায়। ডাকিনীতলার জলটুঙ্গিতে অন্য সময় মানুষজন যায় না? কার বুকের পাটা, একা দোকা গেলে মুখে রক্ত উঠে মারা পড়বে যে। একবার ঝাঁপুইহাটির একটা লোক সাহস করে গিয়েছিল, তারপর আর তার পাত্তা নেই। তখন দল বেঁধে অনেক লোক নৌকোয় চেপে ডাকিনীতলায় তাকে খুঁজতে গেল। গিয়ে দেখে লোকটা ডাকিনীতলায় পড়ে আছে, রক্ত বমি করে মারা পড়েছে। কতদিন আগের কথা এটা? এই তো গত বছর বাবুগঞ্জের লোকও ঝাঁপুইহাটিতে গিয়ে তার মরা দেখতে ভিড় করেছিল। এই সময় নিচের তলা থেকে কেউ তার নাম ধরে ডাকলো। বেচারাম তখনই চলে গেল। বুঝলুম সে আরো কিছু সাংঘাতিক ঘটনার কথা বলতো, সুযোগ পেল না। কর্নেল ফিরলেন 9:15। সহাস্যে সম্ভাষণ করলেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। বললুম, মর্নিং কর্নেল, আশা করি আপনি স্লুইস গেটের কাছে অসত্য গাছে সেই গগনবের পাখির দর্শন পেয়েছেন। টুপি, পিঠে আটা কিট ব্যাগ, ক্যামেরা আর বাইনোকুলার টেবিলে রেখে কর্নেল বললেন, আমার দুর্ভাগ্য, ক্যামেরার টেলিলেন্স ফিট করার সময় দুষ্টু পাখিটা তার প্রকাণ্ড ঠোঁট ফাঁক করে আমাকে গালাগালি করে উড়ে গেল। বাইনোকুলার দেখলুম উড়তে উড়তে সে ডাকিনীতলার জলটুঙ্গির জঙ্গলে চলে গেল। সম্ভবত সেখানে ওর জুটি আছে, বাসা থাকাও সম্ভব। বাসাতে ওদের কাচ্চা বাচ্চা থাকার মরশুম এটা। আপনারা কি গঙ্গার বাঁধে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন? হ্যাঁ, এবার যাব হেমেনবাবুর পানসি নৌকোতে। সাবধান কর্নেল, কিছুক্ষণ আগে বেচু বেটটি দিতে এসে বলল গত বছর ডাকিনীতলায় একটা লোক গিয়ে রক্তভূমি করে মারা পড়েছিল। কর্নেল হাসলেন। লোকেরা একটু বাড়িয়ে বলে। হেমেনবাবুর কাছে শুনেছি একটা লোক চুরি করে কাঠ কাটতে গিয়েছিল ডাকিনীতলার জঙ্গলে, সাপের কামড়ে মারা পড়েছিল। শিউরে উঠলুম, সর্বনাশ, সন্ন্যাসী বেশি হালদার মশাই কোনো কারণে ওখানে রাত কাটাতে গেলে সাপের পাল্লায় পড়বেন। কর্নেল বাথরুমের দিকে পা বাড়িয়ে বললেন, হালদার মশাই একসময় জানরেল দারোগাবাবু ছিলেন। রাত বিরেতে বন বাজারে চোর ডাকাতের খোঁজে বিস্তর হানা দিয়েছেন। সাপ সম্পর্কে তার সতর্কতা স্বাভাবিক। যাই হোক, আমরা 9টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরোবো। হেমেনবাবুর বাড়ির উত্তরে বাঁধানো ঘাটে একটা পানসি নৌকো বাঁধা ছিল। আমরা সেই পানসিতে চাপলুম। পেছনে হালের মাঝি, সামনে দাঁড়ের মাঝি। হেমেনবাবুর হাতে দোনলা বন্দুক। তাকে জিজ্ঞেস করলুম, বিলের রেলের সান বাঁধানো ঘাট কিভাবে তৈরি করেছেন? হেমেনবাবু বললেন, কোনো কোনো বছর গ্রীষ্মকালে বিলের জল কমে যায়, ওই ঘাট থেকে দূরে সরে যায়। বছর 10 আগে এলাকায় ভীষণ খরা হয়েছিল, সেই সুযোগে পাকা ঘাট তৈরি করেছিল। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত একটু চিন্তা করলেই কথাটা বুঝতে পারত। সত্যি হেমেনবাবু, জয়ন্ত কিভাবে সাংবাদিকতা করে আমার কাছে এটা এখনো রহস্য। মনে মনে চটে গিয়ে বললুম, ইঞ্জিনিয়াররা জল ভরা নদীতে ব্রিজ তৈরি করেন, তাই আমি ভেবেছিলুম সেইভাবেই ঘাটটা তৈরি করা হয়েছে, কিন্তু তাতে প্রচুর টাকা খরচ হয়। তাই আমার কথা চাপা পড়ল কর্নেলের কথায়। বাইনোকুলারে তিনি দূরে একটা জলটুঙ্গি দেখতে দেখতে বলে উঠলেন, কি আশ্চর্য, সেই সন্ন্যাসী একটা গাছের তলায় ধুনি জেলে বসে আছেন দেখছি। ওখানে একটা ছোট ছিপ নৌকো বাঁধা রয়েছে। কোনো শিষ্য নৌকাটা গুরুদেবের সেবার জন্য দিয়েছেন হয়তো। হেমেনবাবু বললেন, নৌকোটা তাহলে ঝাঁপুইহাটির চরণ জেলের। গাঁজার প্রসাদ পেতে এবার চরণ সন্ন্যাসীর সঙ্গ ধরেছে। বিলের জল
উত্তাল বাতাসে দুলে উঠছিল। যত পাঞ্চি নৌকো এগোচ্ছে ঢেউ ক্রমশ বাড়ছে। কর্নেল ছইয়ে হেলান দিয়ে টাল সামলাচ্ছিলেন। আকাশে আজ ভাঙাচোরা মেঘ, মাঝে মাঝে উজ্জ্বল রোদ্দুর ঝলসে উঠছে। জলটুঙ্গিটা প্রায় 1 কিলোমিটার দূরে। খালি চোখে চাপ চাপ সবুজের পুঞ্জ দেখাচ্ছিল। হঠাৎ কর্নেল বললেন, হেমেনবাবু, মাঝিদের বলুন আমরা সোজা উত্তরে এগিয়ে ডাকিনীতলার পশ্চিম দিকে নামব। সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। তাছাড়া গগনবের পাখিটাকে ওই দিকেই জলটুঙ্গিতে যেতে দেখেছি। হেমেনবাবু সেই মতো নির্দেশ দিলেন। তারপর আমাকে বললেন, বুঝলেন জয়ন্তবাবু, আজকাল আইন হয়েছে পাখি বা বন্য জীবজন্তু মারা চলবে না। তবে আমি বহু বছর আগে পাখি শিকার করা ছেড়ে দিয়েছি। বন্দুকটা নিয়েছি অন্য কারণে। বিলের কোনো কোনো জলটুঙ্গিতে ডাকাতদের ডেরা থাকে। জেলেদের ওরা কিছু বলে না। জেলেদের সঙ্গে ওদের শর্ত হলো জেলেরা ওদের কথা গোপন রাখবে। তাহলে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারবে। কিন্তু আমাকে জল ডাকাতরা শত্রু মনে করে। ওদের হাতেও আজকাল ফায়ার আর্মস থাকে। বললুম, সর্বনাশ, আপনাকে দেখলে তাহলে ওরা যদি গুলি ছোড়ে? হেমেনবাবু হাসলেন। ডাকিনীতলার জলটুঙ্গিতে ডাকাতরা ডেরা পাতে না, কারণ ওই জলটুঙ্গিটা ঝাঁপুইহাটি গ্রামের কাছে। খালি চোখেই পুলিশ ওদের দেখতে পাবে। তাছাড়া ডাকাতরাও গ্রাম্য লোক। ডাকিনী সম্পর্কে ওদের মনে আতঙ্ক আছে। তাই চৈত্র সংক্রান্তির রাতে গোপনে ডাকিনীতলায় মানত দিতে আসে। বাতাস বইছিল পূর্ব দিক থেকে, তাই আমাদের নৌকো উত্তর পশ্চিম দিকে দ্রুত এগিয়ে যেতে পারছিল। কাছে ও দূরে জেলে নৌকা দেখতে পাচ্ছিল। ডাকিনীতলার জলটুঙ্গির পশ্চিমে গিয়ে এবার সামনে থেকে বয়ে আসা বাতাসের চাপে নৌকোর গতি কমে গেল। কর্নেল বাইনোকুলারে এখন সম্ভবত গগনবের পাখি খুঁজছিলেন। ডাকিনীতলার জলটুঙ্গির পশ্চিম থেকে পাঞ্চি যখন ভিড়ল তখন প্রায় 12টা বাজে। হেমেনবাবু দ্বারের মাঝিকে বললেন, পবন, তোমার খুঁড়ো পাঞ্চিতে বসে বিশ্রাম নিক। তুমি দা আর লাঠি নিয়ে আমাদের সঙ্গে চলো। এখানে ঝোপঝাড় কম। দায়ে কেটে পথ করতে হবে। লাঠি বাঁ হাতে রেডি রাখবে। সাপের উপদ্রব আছে শুনেছি। পবন বলিষ্ঠ গড়নের যুবক। কোষ্টি পাথরে গড়া যেন তার শরীর। গলায় শখ করে রূপোর সরু হার ঝুলিয়েছে। তাতে একটা ছোট লকেটে কোনো সাধু বাবার ছবি দেখলুম। বা বাহুতে একটা তামার মাদুলি লাল সুতোয় বাঁধা আছে। সে 1 লাফের লাঠি আর লম্বাটে দা হাতে নিয়ে নেমে একটা গাছের গুঁড়িতে নৌকোর কাছি শক্ত করে বেঁধে দিল। তারপর বলল, বাবু মশাই, এই দেখুন ঝোপঝাড়ের ভেতর পায়ে চলা পথ। কি তো আশ্চর্য ব্যাপার! এদিকে নৌকো ভিড়িয়ে কারা চলাচল করে? ডাকাতরা এখানে ঘাঁটি করেনি তো? কর্নেল নৌকো থেকে নেমে বাইনোকুলারে খুঁটিয়ে দেখে বললেন, সামনে ঘন জঙ্গল দেখছি। পথটা চলে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে। দেখা যাক ডাকাতরা কিভাবে আমাদের অভ্যর্থনা করে। হেমেনবাবু বললেন, কর্নেল, অকারণ ঝুঁকি নিয়ে লাভ কি? পবন বলল, জঙ্গলের আড়াল থেকে ডাকাতরা গুলি ছুটতে পারে স্যার। কর্নেল বললেন, তাহলে আপনারা এখানে অপেক্ষা করুন। আমি চুপিসারে গিয়ে দেখে আসি কোথায় পথটা শেষ হয়েছে। কর্নেল হেমেনবাবু বা পবনের নিষেধ শুনলেন না। অগত্যা আমরা 3 জনে তাকে অনুসরণ করলুম। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কর্নেল ঘুরে ঠোঁটে আঙুল রেখে ইঙ্গিতে বললেন, কথা বলা চলবে না। উঁচু গাছের পর ঝোপঝাড়ের ভেতর পথটা ডাইনে ঘুরেছে। সেই ঝাঁকের মুখে গুঁড়ি মেরে এগিয়ে কর্নেল থামলেন। এবার তাদের চাপা গলায় কথাবার্তা শোনা গেল। আমরা কর্নেলের কাছে গিয়ে গুঁড়ি মেরে বসলুম। স্যাঁতস্যাঁতে ঘাসে ঢাকা মাটি। রাতের বৃষ্টির জল ঝোপের নিচের পাতায় আটকে ছিল, আমাদের ভিজিয়ে দিল। কিন্তু তখন আমাদের কান তাদের কথাবার্তার দিকে। এইসব কথা কানে আসছিল। ফেলারাম বাবুর কথা মিথ্যে হতেই পারে না। গত রাত্রে বৃষ্টির সময় সুযোগ ছিল, কিন্তু কালী বেটার ছেলে যে সারা রাত জেগে থাকে, ওর চোখ এড়িয়ে বাড়ি ঢোকা কঠিন। কালী করবেটা কি? পাইপ গানের গুলিতে ওর মুন্ডু উড়িয়ে দেব। তা না হয় দিলুম, কিন্তু বুড়ো কর্তা দোতলা থেকে বন্দুকের গুলি ছুড়বে যে। কাল তোরা বৃষ্টির সময় পাঁচিল ডিঙোতে চাইছিলি। অত উঁচু পাঁচিল ডিঙোতে গিয়ে ঠ্যাং ভেঙে পড়ে থাকতে হবে। হ্যাঁ রে, গোপীবাবুও তো বলেছিল মন্দিরে মেঝেতে 7 রাজার ধন লুকানো আছে। আছে তো বটেই, তা না হলে কি ফেলারাম বাবু মারা পড়ে?
গুপিবাবুরও একই দশা হয়। গুপিবাবু আমাকে বলেছিল কালির এক ঘুষিতেই ফেরারাম পটল তুলেছে। হাসিস নে, রাগে আমার মাথা খারাপ হয়ে আছে। তারপর গুপিবাবুও মারা পড়ল। মাইরি, গুপিবাবুকে গাবতলায় কে মারলো কে জানে, কেন মারলো বুঝি না। ন্যাকা, বুঝিস না কিছু। ফেরারাম মুখুজ্জে বুড়োকর্তার ঠাকুরদার কি বই পড়ে জানতে পেরেছিল মন্দিরে 7 রাজার ধন লুকানো আছে। গুপিবাবুকে ফেরারাম বাবু জুটি করতে চেয়েছিল, দুজনেই মারা পড়ল। পুলিশ মাইরি বুড়োকর্তার টাকা খেয়ে সব জেনেও চুপ করে আছে। ফেরারাম বাবুর ভূতের গুজব রটেছে, ব্যাপারটা বোঝা যায় না। হ্যাঁ রে, আমাদের কেউ রাত বিরেতে ভূত সেজে ভয় দেখাচ্ছে না তো? বলা যায় না, পরের শত্রু বিভীষণ থাকতেই পারে। ভেবেছে জমিদার বাড়িতে ভয় দেখিয়ে একা মন্দিরের ধনরত্ন বাগিয়ে নেবে। আমরা 6 জন আছি দলে, 6 জনেই এখানে আছি। ডাকিনী মায়ের দিব্যি খেয়ে প্রত্যেকে বল। চুপ, সেই সাধু বাবা এদিকে আসছে। শোন, লোকটা সাধু নয়, সাধু সেজেছে, কিছু মতলব আছে। উঠে পড় সবাই, কুতুবপুরের জলটুঙ্গিতে মঘাদা আসবে বলেছে। মঘাদা যা বলে তাই করব। আর সাধু বাবার কথা বলছিস, যাওয়ার সময় ওকে ল্যাং মেরে দেখি সত্যি সত্যি সাধু নাকি। এই ওদিকে যাস নে, নৌকা এদিকে রেখেছি। বাবুগঞ্জের হেমেন বাবুর পানসি দেখেছি ওদিকে কোথায় যাচ্ছে। চুপ, উঠে পড়। আর নয়, আরে সাধু বাবা কি লুকিয়ে আমাদের কথা শুনছিল নাকি? তো বেরে। তারপর আর কোনো কথা শোনা গেল না। এলেমেলে উত্তাল বাতাসে গাছপালা শব্দ অন্য কোনো শব্দ ঢেকে দিল। কর্নেলের ইশারায় আমরা ওই অবস্থায় বসে রইলুম। মিনিট 5 পরে হেমেনবাবু চাপা স্বরে বললেন, চিনতে পেরেছি, ওরা মঘা ডাকাতের চেলা। আমার মনে হচ্ছে ফেলারাম বাবু গোপীবাবু মন্দিরের গুপ্তধরের আশায় মঘা ডাকাতের দলে সাহায্য নিতে চেয়েছিল। কর্নেল তাকে থামিয়ে বললেন, সন্ন্যাসীর ওপর ওরা হয়তো হামলা করেছে। সন্ন্যাসী একা, ওরা 6 জন। চলুন ব্যাপারটা দেখি। ঝোপের ভিতর দিয়ে গুঁড়ি মেরে এগিয়ে যেতে যেতে কর্নেল আবার চাপা স্বরে বললেন, হেমেনবাবু, দরকার হলে ওদের মাথার ওপর দিয়ে ফায়ার করবেন। জয়ন্ত, তোমার ফায়ার আর্মস বের করো। পবন, তুমি আমাদের পেছনে থাকবে। উত্তেজনায় অস্থির হয়ে উঠেছিলাম। হালদার মশাইয়ের কাছে তার রিভলভার থাকার কথা, কিন্তু রিভলভার বের করার সুযোগ পাবেন কি? 6 জন ডাকাতের সঙ্গে একা লড়বেন কি করে? ওরা ওকে প্রাণে মেরে ফেলতেও পারে। এবার এক টুকরো ফাঁকা ঘাসের জমি, তারপর উঁচু নিচু গাছের ঘন জঙ্গল। বর্ষায় জঙ্গল দুর্ভেদ্য হয়ে আছে। তার ওদিকে কোথাও হালদার মশাইয়ের গর্জন শোনা গেল। হালাগো গুলি কইরা মারো, ছাড় ছাড় বলছি। হালারা সত্যই ডাকাত, আমারে বান্ধিস কেন তোরা? কর্নেল ইশারায় হেমেনবাবুকে শূন্যে ফায়ার করতে বললেন। তারপর ঝোপঝাড়ের ভিতর দিয়ে তিনি ছুটে গেলেন। তাকে অনুসরণ করলুম আমরা। পবন গর্জে উঠল, মুন্ডু কেটে বলি দেবো, আমার বাবাও ডাকাত ছিল, আমি গগন ডাকাতের ছেলে। এতক্ষণে দেখলুম হালদার মশাই একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধা আছেন, কিন্তু তার জটা জুটো খসে পড়েনি। ডাকাতরা তার দাড়িও ওপরায়নি। সম্ভবত সে সুযোগ পায়নি। অতর্কিতে ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে বেঁধে ফেলেছে। তারপর হেমেনবাবুর গুলির শব্দে ভয় পেয়ে পালিয়েছে। হেমেনবাবু বললেন, পবন, তুমি তোমার খুড়োকে গিয়ে দেখো, তার বিপদ দেখলে ডাকবে। পবন চলে গেল। কর্নেল ততক্ষণে কিট ব্যাগ থেকে তার জঙ্গল নাইফ বের করে দড়ি কেটে গোয়েন্দা প্রবরকে মুক্ত করলেন। বললেন, আপনার ঝুলি কোথায়? হালদার মশাই বললেন, ভুল করেছি, ঝুলি সঙ্গে লই নাই। ঝুলিতে আমার ফায়ার আর্মস আছে। কিন্তু আপনারা আইয়া পড়লেন কিভাবে? নাকি স্বপ্ন দেখতেছি? হেমেনবাবু হাসতে হাসতে বললেন, কি আশ্চর্য, মিস্টার হালদার যে। হালদার মশাই বললেন, আর কইবেন না, চরণ কইছিল ডাকিনী তলায় একদল ডাকাত ঘাঁটি করছে, কিন্তু ডাকাতকে পিছনে লাগার ইচ্ছা আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল অন্য। 1 মিনিট, ডাকিনী তলায় আমার ত্রিশূল আর ঝুলি আছে, লইয়া আসতেছি। আপনারা এদিকে আউগাইয়া যান, ডাকাতকে ঘাঁটি দেখবেন। প্রাইভেট ডিটেকটিভ জঙ্গলের ভেতর উধাও হয়ে গেলেন। কর্নেল উল্টো দিকে এগিয়ে গেলেন। কিছুদূর চলার পর দেখলুম উল্টানো মস্ত নৌকোর মতো একটা কুঁড়ে ঘর। উলু কাঠ দিয়ে চাল তৈরি করা হয়েছে, কাঠ মোটা গাছের ডাল কেটে বানানো। দেখেই বোঝা যাচ্ছিল এই ডেরাটা বেশি দিনের নয়। উঁকি মেরে দেখলুম ভেতরে বেনা খড়ের ওপর কয়েকটা চট বিছানো আছে।
আর কিছু নেই, জিনিসপত্র সবই নিয়ে পালিয়েছে ডাকাতেরা। কর্নেল বললেন, হেমেনবাবু, পুলিশকে জানিয়ে দেবেন আজ সন্ধ্যার পর যেন কুতুবপুরের জলটুঙ্গি পুলিশ ঘিরে ফেলে। হেমেনবাবু বললেন, তার বলতে মখা ডাকাতের দল গত মাসে বাবুগঞ্জের 2টো বাড়িতে ডাকাতি করেছে। আমার বাড়িতে হামলা করতে এসেছিল, উত্তরের জানালা দিয়ে 2 রাউন্ড ফায়ার করে ভাগিয়ে দিয়েছিল। কিন্তু ওরা এবার জয়কুমারের গৃহদেবতার মন্দিরে হামলার চক্রান্ত করেছে। খুব ভাবনার কথা। হালদার মশাই সন্ন্যাসী ছদ্মবেশ ছেড়ে প্যান্ট শার্ট পরে আবির্ভূত হলেন। ছদ্মবেশের সঙ্গে গেরুয়া ঝুলি ওর পলিথিনের ব্যাগে ঢুকেছে, কিন্তু ত্রিশূলটা নেই। তিনি বললেন, চরণ কইছিল এই কুড়ে ঘরের কথা, সে গোপনে দেখছিল একদিন। তা কাল রাত্রে বৃষ্টির সময় টর্চের আলো ফেলতে ফেলতে এখানে আইলাম, দেখলাম কেউ নাই। হালারাই ভোরবেলায় ছিল। আমি আরামে রাত কাটাইয়া খুব ভোরে ডাকিনীতলায় গেছিলাম। বললুম, আপনার ত্রিশূল কোথায় গেল হালদার মশাই? গোয়েন্দা প্রবার হাসলেন, ত্রিশূল অর্ডার দিয়া বানাইয়া লইছি, পার্ট বাই পার্ট খুইলা ব্যাগে রাখা যায়, মরার খুলিটা প্লাস্টিকের। কর্নেল বললেন, আপনি ডাকিনীতলায় রাত্রি জাগতে এসেছিলেন কেন? হালদার মশাই চাপা স্বরে বললেন, চরণ কইছিল গোপীবাবুরে সে গাঁজার লোভে কোনো কোনো রাত্রে ডাকিনীতলা লইয়া আইত। তারপর গোপীবাবুর ডাকিনীর গাছের ডালে উঠতেন, বেহালা বাজাতেন। গোপীবাবুর গাছের ডালে বৈশা বেহালা বাজানোর কথায় আমার খটকা বাজছিল, তাই কাল সন্ধ্যার পর ডাকিনীতলায় আইছিলাম। কথা মতন চরণ নৌকা লইয়া খাড়া ছিল, তার লোভ গাঁজাস। আমি তারে 5 টাকা দিয়া কইলাম, তুমি যেখান হইতে পারো গাঁজা লইয়া আও, আমি ধ্যানে বসি। চরণ গাঁজা কিনতে গেল, তখন আমি গাছে চড়লাম। যে ডালে বইয়া গোপীবাবু বেহালা বাজাতেন, চরণ দেখাইয়া দিচ্ছিল। টর্চের আলোয় দেখি ডাল যেখানে গাছের কাণ্ড হইতে বাড়াইছে, সেই জোরের মুখে কালো 1 ইঞ্চি পিচের মতো জিনিস ঠাসা। ছুরির ডগা দিয়া উপড়াইয়া দেখি, এই দেখেন কি লুকানো ছিল। হালদার মশাই প্যান্টের পকেট থেকে যা বের করলেন তা দেখে আমি প্রায় চেঁচিয়ে উঠলুম, এই তো সেই কিং সলোমনস রিং, রাজা সলোমনের আংটি। হেমেনবাবুর পানসি নৌকায় চেপে আমরা তার বাড়ি পৌঁছলুম। তখন 2টো বেজে গেছে। খাওয়ার পর হালদার মশাই বললেন, ইরিগেশন বাংলা হইতে কাল লাঞ্চ খাইয়াই চেক আউট করছি। ওরা কইল পেমেন্ট হেমেনবাবু করবেন, আপনি শুধু বিলে সই করেন। এটা কেমন কথা? হেমেনবাবু বললেন, ও নিয়ে চিন্তা করবেন না মিস্টার হালদার, আপনি আমার গেস্ট। কর্নেল চুরুট ধরিয়ে সেই তুর্কি আংটি কিং সলোমনস রিং আতসকাচ দিয়ে পরীক্ষা করছিলেন। একটু পরে তিনি কিটব্যাগ থেকে একটা খুবই ছোট স্ক্রুড্রাইভারের মতো জিনিস বের করলেন। তারপর একটা খবরের কাগজ টেবিলে বিছিয়ে তার উপর আংটিটা রেখে তিনি সেই জিনিসটা দিয়ে আংটির ডিমালো অংশের এক পাশে চাপ দিলেন। অমনি ডিমালো অংশের খাপ খুলে গেল। ভেতরে পিসের গুঁড়ো থাকবে ভেবেছিলুম, তেমন কিছু দেখলুম না। কর্নেল আংটিটা উপর করে ঠুকতেই ইঞ্চিটাক লম্বা সরু একটা চাবি কাগজে পড়ল। অমন খুদে চাবি এ যাবৎ কোথাও দেখিনি। গোয়েন্দা প্রবর উত্তেজিত হয়ে উঠেছিলেন, বললেন, ওইটুকখান চাবি কি কামে লাগবে? কর্নেল বললেন, সেকালের কারিগরের দক্ষতা দেখলে অবাক হতে হয়। এই খুদে চাবিটা কোনো বিশেষ পদ্ধতিতে তৈরি। ধাতু বিশেষজ্ঞরা বলতে পারবেন এটা কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। হেমেনবাবু বললেন, ওটা নিশ্চয়ই কোনো তালা খোলার চাবি। ঠিক ধরেছেন, খুদে চাবিটা আংটিতে ঢুকিয়ে আগের মতো আটকে দেওয়া যাক। ততক্ষণে আপনি থানার ওসিকে ফোন করে জানিয়ে দিন আমরা এখনই যাচ্ছি। সঙ্গে পুলিশ ফোর্স এবং অফিসার নিয়ে উনি যেন তৈরি থাকেন। গোপীবাবুর হত্যাকারীর জন্য অবশ্যই ওকে হাতকড়া নিয়ে যেতে হবে। আর মঘার দলকে আজ কুতুবপুরের জলটুঙ্গিতে পাকড়াও করার কথাও ওসিকে বলবেন। হেমেনবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। হালদার মশাইয়ের গোঁফ যথারীতি তীর তীর করে কাঁপছিল। তিনি চাপা গলায় বললেন, খুনিরা চিনলেন কেমনে কর্নেল স্যার? কর্নেল হাসলেন, খানিকটা তথ্য প্রমাণ, খানিকটা অঙ্ক, 2 2 4 করতে পেরেছি। আপনারা দুজনে তৈরি হয়ে নিন, আমি তৈরি আছি। 3:30-তে হেমেনবাবুর গাড়িতে চেপে আমরা বেরোলুম। কর্নেল প্রকাণ্ড মানুষ, অনিল ড্রাইভারের বাঁদিকে বসলেন। আমি, হালদার মশাই আর হেমেনবাবু পেছনে বসলুম। থানার সামনে গিয়ে দেখলুম
ওসি তপন বিশ্বাস পুলিশ জিপের পাশে বেটন হাতে দাঁড়িয়ে আছেন। জিপের সামনে ঠাসাঠাসি করে সশস্ত্র পুলিশেরা বসে আছে। ওসির পাশে এক পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। তিনি কর্নেলের উদ্দেশ্যে সেলাম ঠুকলেন। তপনবাবু বললেন, ইনি গোপীবাবুর মার্ডার কেসের আইও, ইনভেস্টিগেটিং অফিসার, সাব ইন্সপেক্টর মনোরঞ্জন পাল। কর্নেল বললেন, আমরা জমিদার বাড়িতে ঢোকার মিনিট 20-25 পরে আপনারা ঢুকবেন। ততক্ষণ একটু তফাতে অপেক্ষা করবেন। আধ ঘন্টা পরে জমিদার বাড়ির গেটে গাড়ি দাঁড় করিয়ে কর্নেল বললেন, হালদার মশাই, আমরা এগোচ্ছি। কালীনাথ আমাদের দেখতে পেয়েছে, আপনাকেও চিনতে পারবেন। আপনি বলবেন ওই বটগাছটার ফল খুব মিষ্টি, একটা পাকা ফল নিয়ে আসি বলে আপনি বটতলায় থাকবেন। হালদার মশাই অবাক হয়ে বললেন, ওখানে খাড়াইয়া থাকুম কেন? যথা সময়ে জানতে পারবেন, কুইক। কালীনাথ এসে করজোরে প্রণাম করে বলল, কর্তামশাই আপনার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। কাল রাত্রে বৃষ্টির সময় উনি লাইব্রেরি ঘরের জানালায় আবার ফেলারাম বাবুকে দেখেছেন। হালদার মশাই বটগাছটার দিকে তাকিয়ে বললেন, এমন বটগাছ কোথাও দেখি নাই কর্নেল স্যার। দেখছেন ফলগুলি কত মোটা আর লাল টুকটুকে, আমি খাইয়া দেখছিলাম, খুব মিঠা। বলে তিনি বাড়ির উত্তরে কম্পাউন্ড ওয়ালের কাছে বিশাল বটগাছটার দিকে চলে গেলেন। কর্নেল, আমি আর হেমেনবাবু কালীনাথকে অনুসরণ করল। সেই অর্ধবৃত্তাকার উঁচু রোয়াকে জয়কুমার বাবু কালকের মতো ছড়ি হাতে দাঁড়িয়েছিলেন। কালীনাথ আর ভোলা কয়েকটা চেয়ার এনে দিল। জয়কুমার বাবু বললেন, ভোলা, শিগগির গিয়ে কফির ব্যবস্থা কর। ভোলা ল্যাংচাতে ল্যাংচাতে বারান্দা দিয়ে চলে গেল। আমরা বসার পর জয়কুমার বাবু গত রাত্রে বৃষ্টির সময় লাইব্রেরি ঘরের জানালায় গলায় দড়ির ফাঁস আটকানো ফেলারামের আবির্ভাবের কথা বললেন। কর্নেল জিজ্ঞেস করলেন, আপনি গুলি করবেন বলেছিলেন, গুলি করেননি? জয়কুমার বাবু বললেন, বন্দুকের নল ওঠবার আগেই সে অদৃশ্য হয়ে গেল। কর্নেল সাহেব, এর একটা বিহিত করুন, আর কত উপদ্রব সহ্য করা যায়? বিহিত করতেই এসেছি, কিছুক্ষণের মধ্যেই ভূতটা ধরা পড়বে। তবে এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিন। বলুন, আপনার ঠাকুরদার নাম কি ছিল? অভয় কুমার রায়চৌধুরী। আমার বাবার নাম অক্ষয় কুমার রায়চৌধুরী। আপনার ঠাকুরদা কি কখনো বিদেশ ভ্রমণে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের পক্ষে বাধ্য হয়ে ওকে স্বেচ্ছা সৈনিক হতে হয়েছিল। কথাটা অদ্ভুত শোনাবে, কিন্তু দেশীয় রাজা জমিদারদের ওপর ব্রিটিশ সরকার প্রচুর যুদ্ধকরের বোঝা চাপিয়েছিল। অত টাকা দেওয়ার ক্ষমতা ঠাকুরদার ছিল না। তাছাড়া তার অ্যাডভেঞ্চারের নেশা ছিল, তাই তিনি ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই সব কথা তাঁর লেখা আমার জীবন বইয়ে ছিল। মানে এখন বইটা কি নেই? ওই বদমাস নেশাখোর ফেলারাম বইটা চুরি করে কোথায় কাকে বেচে দিয়েছিল। আপনি তো বইটা পড়েছিলেন? পড়েছি, অনেকবার পড়েছি। তাতে কি সেই আংটির কথা ছিল না? জয়কুমারবাবু চাপা সারে বললেন, ছিল। আংটিটা তিনি একজন মৃত তুর্কি সেনার আঙুল থেকে কৌতূহল বশে খুলে নিয়েছিলেন। পরে জানতে পারেন ওতে সাংঘাতিক বিষ ভরা আছে, তাই আংটি খুলে বিষের গুঁড়ো ফেলে দিয়েছিলেন। আপনার ঠাকুরদা ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে ধনী তুর্কি বণিক আজিজ কোকার বাড়ি লুট করেছিলেন? জয়কুমারবাবু অবাক হয়ে বললেন, আপনি কি বইটা পড়েছেন? বইটা কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যেতে পারে, দুষ্প্রাপ্য বই। এবার আমাকে অবাক করে হেমেনবাবু বললেন, আপনার ঠাকুরদার এক কপি আমার জীবন আমার ঠাকুরদা অজিতেন্দ্র সিংহ রায়কে উপহার দিয়েছিলেন। আজ সকালে কর্নেল সাহেবকে বইটা দিয়েছিল। জয়কুমারবাবু বললেন, তাহলে লুকিয়ে লাভ নেই। আমার ঠাকুরদা আজিজ কোকার বাড়ি লুটের সময় এক ছড়া নানা রত্নখচিত হার হাতিয়েছিলেন। সেই হারে যে সূক্ষ্ম নকশা ছিল তাকে বলা হয় অ্যারাবেক্স, ARBEX, অর্থাৎ আরব দেশের সূক্ষ্ম নকশা। বইয়ে লেখা ছিল, হার ছড়া আমি গোপনে এনেছিলুম, কখনো ব্রিটিশ রাজত্বের অবসান ঘটলে তা স্বাধীন ভারত সরকারের কোষাগারে উপহার দেব। আমার মুখস্থ আছে। কিন্তু হেমেন, তুমি তো কখনো আমাকে কথা বলনি যে তোমাদের বাড়িতে। বাধা দিয়ে হেমেনবাবু বললেন,
আপনি তো জিজ্ঞেস করেননি, তাই বলিনি। ফেলারামবাবু এই বইটাই চুরি করে কোথাও বেঁচেছে, তা কি আপনি আমাকে বলেছিলেন? জয়কুমারবাবু বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কর্নেল একটু হেসে বললেন, বইয়ের শেষ পাতায় শেষ বাক্যের নিচে 2 লাইন ছড়া আছে, পড়েছেন? হ্যাঁ, রুদ্রদেবের পায়ের তলে লক্ষ হীরা মানিক চলে। এই সময় কালীনাথ চা আনলো ট্রেতে। ভোলা ল্যাংচাতে ল্যাংচাতে এসে বলল, গরুগুলো আজ কি খাবে কর্তামশাই? এখনো গাঁদা ঘাস দিয়ে গেল না, দেখে আসবো নাকি? কর্নেল বললেন, আচ্ছা ভোলা, তোমার স্ত্রী শৈলর হাতে তৈরি চা কি নকুল ঠাকুর খান? কাল তোমাদের কর্তামশাইকে বলতে শুনলুম ঠাকুর মশাইকে শৈল গরম চা করে দেবে, তাই জিজ্ঞেস করছি। জবাব দিলেন জয়কুমারবাবু, বললেন, খাবে না কেন, স্বজাতি যে। এবারে 3 মুখুজ্জে ছিল, নকুল মুখুজ্জে, ফেলারাম মুখুজ্জে আর এই ভোলারাম মুখুজ্জে। ফেলারাম লেখাপড়া শিখেছিল, চাকরি পেয়েছিল, ঘুষ খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে চাকরি গেল, তখন এসে আমার কাছে আশ্রয় নিলে। ভোলাকে বাবা লেখাপড়া শেখাতে পারেননি, ওরা 2 ভাই। ওদের বাবা ঠাকুরদা আমাদের জমিদারি সেরেস্তার কর্মচারী ছিল। ভোলা টেনে টুনে নাম সই করতে পারে। ভোলা গাল চুল করছিল, মুখে বিব্রত হওয়ার ছাপ। এবার বলল, গ্যাদাকে দেখে আসি। কালীনাথ বলল, ওই গ্যাদা ঘাসের বোঝা মাথায় নিয়ে আসছে, বলেই সে পা বাড়ল। ফের বলল, কর্তামশাই, থানা থেকে পুলিশের গাড়ি এসেছে, বড় দারোগাবাবু আসছেন, সঙ্গে ছোট দারোগাবাবু। একজন হাফ প্যান্ট পরা উদম গা বালক মাথায় ঘাসের বোঝা নিয়ে বারান্দা নিচে দিয়ে চলে গেল। ভোলা বলল, হ্যাঁ, তো দেরি কেন রে? গোয়াল ঘরে ধোঁয়া দিতে হবে। সে বারান্দা থেকে নামছিল। কর্নেল বললেন, ভোলা শোনো, তোমার সঙ্গে কথা আছে। ভোলা হকচকিয়ে গিয়ে বলল, আমার সঙ্গে স্যার? হ্যাঁ, তুমি বারান্দায় একটু বসো। ভোলা বারান্দায় একটা থামের কাছে বসলো। ওসি তপন বিশ্বাস, এসআই মনোরঞ্জন পাল এবং 4 জন কনস্টেবল এলো। 2 জন কনস্টেবলের হাতে রাইফেল, অন্য 2 জনের হাতে 2টো ছোট লাঠি। জয়কুমারবাবু তাদের আপ্যায়ন করে কালীনাথকে বললেন, লাইব্রেরি ঘরে গিয়ে বসা যাক। কালী, লাইব্রেরি খুলে দে। লাইব্রেরি ঘরে যাওয়ার সময় কর্নেল ভোলাকে ডাকলেন, তুমিও এসো ভোলা, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। ভোলা তবু নড়ছে না দেখে কালীনাথ তার হাত ধরে টানল। এসো ভোলারাম বাবু, তোমাকে সাহেব ডাকছেন। হাজার হলেও বামুনের ছেলে, সাহেব তোমাকে খাতির করে ডাকছেন, এসো। লাইব্রেরি ঘরে আমরা ঢুকলুম। দরজায় কনস্টেবলরা এসে দাঁড়ালো। ভোলা গম্ভীর মুখে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। কর্নেল বললেন, আচ্ছা ভোলা, তুমি গত বছর জুন মাসে কর্তাবাবুর হুকুমে বটের ডাল কাটতে উঠেছিলে? আগে হ্যাঁ। পা ফসকে পড়ে গিয়ে তোমার পায়ের হাড় ভেঙেছিল? আগে। হঠাৎ তোমার পা ফসকে গেল কেন? কোনো কারণে নিশ্চয়ই অন্যমনস্ক হয়েছিলে। তুমি তো আগেও কতবার বটের ডাল দালান ছুলে কর্তার হুকুমে কেটেছিলে, কোনোবার পা ফসকায়নি। তাই মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কিছু দেখে চমকে উঠেছিলে, আর তাড়াহুড়ো করতে গিয়ে। হঠাৎ ঘুরে কর্নেল জয়কুমারবাবুকে বললেন, তার আগেই আপনার আংটি হারিয়েছিল, তাই না? জয়কুমারবাবু বললেন, হ্যাঁ, কাল কাকের স্বভাবের কথা আপনি বলছিলেন। কর্নেল হাসলেন, হ্যাঁ, একটা কাক বাথরুমে উঁচু জানালায় রাখা আপনার আংটি তুলে নিয়ে গিয়ে বট গাছে তার বাসায় রেখেছিল। প্রসঙ্গত বলি, আংটিতে জলস্পর্শ বারণ ছিল, তার কারণ আংটির ভেতরে একটা লুকানো জিনিসে মূর্ছে ধরার সম্ভাবনা ছিল। যাই হোক, ভোলা ডাল কেটে নামবার সময় কাকের বাসায় আংটি দেখে চমকে উঠেছিল। তার দাদা ফেলারামের কাছে সে ওই আংটির গোপন কথা শুনেছিল, তাই উত্তেজনায় সে কেঁপে উঠেছিল। আংটিটা হাতিয়ে উত্তেজনার চোটে সে পা ফসকে পড়ে গিয়েছিল। কি ভোলা, তাই না? ভোলা মুখ নামিয়ে গাল চুলকোতে থাকলো। কর্নেল বললেন, আংটিটা তুমি অন্য কোথাও রাখতে সাহস পাওনি। তার আগে বলি, তুমি আছাড় খেয়ে পড়ার সময় কে সবার আগে তোমার কাছে গিয়েছিল? কালীনাথ বলল, শৈলবালা স্যার। শৈলবালা বট গাছের নিচে দাঁড়িয়েছিল, তার চেঁচামেচি শুনে আমি দৌড়ে গিয়েছিলাম। কর্নেল বললেন, আংটি ভোলা তার স্ত্রী শৈলবালার হাতে দিয়েছিল। শৈলবালাকে ওসি তপনবাবু পরে জেরা করবেন, আমার অঙ্কটা লক্ষ্য করুন।
হাসপাতাল থেকে ফিরে ভোলা তার দাদা ফেলারামের তাগিদে কিংবা অন্য কোনো কারণে আংটিটা বায়া তবলা ফাঁসিয়ে দিয়ে তার ভেতর রেখেছিল। এদিকে গোপীমোহন হাজরা বেহালা বাজিয়ে মানুষ, তবলা কেন ফেঁসেছে? তার কথার উপর জয়কুমারবাবু বললেন, গোপী তবলা সারিয়ে আনতো বরাবর, তাকে তবলাটা শিগগির সারিয়ে আনতে বলেছিলুম। কর্নেল বললেন, তাহলে দেখা যাচ্ছে গোপীবাবু তবলার ভেতর আংটিটা দেখে তখনই আত্মসাৎ করেছিলেন। ইতিমধ্যে ফেলারামবাবু গলায় দড়ি দিয়ে মারা গেছেন। গোপীবাবু শিক্ষিত লোক, তিনি নিশ্চয়ই অভয় কুমার রায়চৌধুরীর আমার জীবন পড়েছিলেন। জয়কুমারবাবু বললেন, হ্যাঁ, গোপীকে আমি লাইব্রেরি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলুম, কারণ ফেলারাম প্রায় বই বা অন্যান্য জিনিস চুরি করে কোথায় বেঁচে আসত। বোঝা যাচ্ছে গোপীবাবু গুপ্তধনের লোভে এই আংটি বেচে দেননি। আজ দুপুরে আমরা মখা ডাকাতের চালাদের কাছে ডাকিনীতলার জঙ্গলে শুনেছি গোপীবাবু তাদের মন্দির লুট করার চক্রান্তে জড়িত ছিলেন। ওই ডাকাতদের ফেলারামবাবুই বলেছিলেন মন্দিরে গুপ্তধন আছে। যাই হোক, ভোলা নিশ্চয়ই টের পেয়েছিল মখা ডাকাতের সঙ্গে গোপীবাবুর চক্রান্ত হয়েছে। ভোলা, তাই না? ভোলা ফুঁসে উঠল, আমি সচক্ষে দেখেছি মখার সঙ্গে গোপীবাবু গাবতলায় বসে কথা বলছে। তাই তুমি সাহস পাওনি গোপীবাবুকে চ্যালেঞ্জ করতে, অথচ তুমি ঠিক বুঝেছিলে কে বায়া তবলার ভেতর থেকে আংটি হাতিয়েছে। তাছাড়া তোমার এক পায়ে জোর নেই, তাই অবশেষে তুমি তোমার দাদার ভূত সেজে ভয় দেখাতে শুরু করলে। জয়কুমারবাবু বললেন, ফেলারামের মুখে গোঁপদাড়ি ছিল। কর্নেল হাসলেন, ভোলা নকল গোঁপদাড়ি পড়লে তাকে দাদার মতো দেখাবে, তাই না? জয়কুমারবাবু ছড়ি তুলে গর্জন করলেন, ওরে বজ্জাত, ওরে নেমক হারাম। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি এখনই আসছি। কাল বিকেলে বটতলায় ঘোরাঘুরি করে আমি কিছু জিনিস আবিষ্কার করেছি, নিয়ে আসছি। জয়কুমারবাবু বললেন, আর কি তা আছে? ভোলার দজ্জাল বউ শৈল এতক্ষণে তা লুকিয়ে ফেলেছে। হেমেনবাবু বললেন, বটতলায় প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার পাহারা দিচ্ছেন। কর্নেল বেরিয়ে গেলেন। লাইব্রেরি ঘরে কিছুক্ষণ ঘোর স্তব্ধতা এলো। কালীনাথ ভোলার পাশে দাঁড়িয়ে আছে, দরজায় 4 জন কনস্টেবল। সেই স্তব্ধতা না এলে জানালা দিয়ে মেয়েলি গলার কর্কশ চেঁচামেচি আমরা শুনতে পেতুম না। জয়কুমারবাবু বললেন, কালী, শৈল কাকে গালাগালি করছে, দেখে আয়। ওসি তপনবাবু বললেন, কালী নয়, মনোরঞ্জনবাবু, আপনি যান, ভোলার স্ত্রীকে এখানে ডেকে আনুন। ডাকবার দরকার হলো না। কর্নেল জল কাদা মাখা একটা ছোট চটের থলে নিয়ে ঘরে ঢুকলেন। হালদার মশাইও এসে গেলেন। তাদের পিছনে মধ্যবয়সিনী রোগা ফর্সা এক মহিলাও চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকলো। সে হালদার মশাইয়ের দিকে আঙুল তুলে বলল, ওই বাঙাল মিন্সের কি সাহস, বামুনের মানতের থলে হাত দেয়? সাপ লাগবে না? মুখে রক্ত উঠে পড়বে না? আমি আমার ভাসুরের আত্মার মুক্তির জন্য মানত দিয়েছিলাম, সে এই থলে ছুঁয়ে দিল। ও বুড়ো সাহেব, মানতের থলে খুললে মুখে রক্ত উঠবে বলে দিচ্ছি। কালীনাথ থাকল, চপ, তুলে বিলের জলে ছুঁড়ে ফেলবো। ততক্ষণে থলে খুলে কর্নেল প্রথমে বের করেছেন একটা ছেঁড়া দড়ির ফাঁস, তারপর বের করলেন কাগজের মোড়ক, তার থেকে বেরোলো নকল গোঁপদাড়ি। তারপর কর্নেল নিরেট লোহার ছোট একটা প্যাঁচালো রড বের করলেন। একটু হেসে তিনি বললেন, এটাই মার্ডার উইপন, ধুয়ে ফেললেও আতস কাছে দেখেছিল, খাঁজে খাঁজে রক্তের চিহ্ন আছে। এই থলেটা পাঁচিলের কাছে মানকচুর ঝোপের ভেতর লুকানো ছিল। নকল গোঁপদাড়ি গত রাত্রে বৃষ্টির সময় পড়ার জন্য ভিজে গিয়েছিল, এখনো ভিজে আছে। থলেতে ঘটা করে সিঁদুরের ছোপ দেওয়া হয়েছে, মানতের জিনিস কিনা। আসলে ফেলারাম মুখুজ্জের ভূতের হামলা চালিয়ে যাওয়ার দরকার ছিল। কালীনাথ বলে উঠল, ওই লোহার ড্যাঙ্গস দিয়ে গাই গরুর খুঁটি পোতা হয়। গোপীবাবু খুন হওয়ার দিন বিকেলে ভোলা গাবতলার কাছে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল। মনোরঞ্জনবাবু উঠে গিয়ে ভোলার দুহাত পিছনে টেনে হাত করা পরিয়ে দিলেন। জয়রামবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। তিনি বললেন, ভোলার হাতে এত জোর যে গোপীর খুলি ফাটিয়ে মেরেছে? কর্নেল বললেন, প্রতিদিন যাকে গাই গরু নিয়ে গিয়ে এই লোহার রড দিয়ে খুঁটি বসাতে হয়, তার হাত ওই ওজনদার দুর্মুষের ঘা মারতে পোক্ত হয় স্বাভাবিক।
কথা বলতে বলতে আচমকা ভোলারাম গোপীবাবুর মাথার পেছনে দুর্মুষের ঘা মেরেছিল। আংটি হরণের প্রতিশোধ নয়, খুনের উদ্দেশ্য ছিল গোপীবাবুর বেহালার ভেতর লুকিয়ে রাখা আংটি উদ্ধার। কিন্তু আংটি বেহালার ভেতর ছিল না। উপসংহার। ওসি তপন বিশ্বাসের নির্দেশে সাব ইন্সপেক্টর মনোরঞ্জন বাবু সেই থলে সহ ভোলাকে এবং দুজন কনস্টেবল শৈলবালাকে নিয়ে এলো। তপন বাবু বললেন, আমি হেমেনবাবুর গাড়িতে ফিরব, জায়গা হবে তো? হেমেনবাবু বললেন, নিশ্চয়ই হবে। জয়কুমার বাবুর হাত কাঁপছিল, আসতে বললেন, কি সাংঘাতিক কাণ্ড! কর্নেল সাহেব, আপনি কি আংটির খোঁজ পেয়েছেন? কর্নেল পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে খুললেন। মন্দিরে তখন সন্ধ্যারতি শুরু হয়েছে। বিদ্যুতের আলো ক্ষীণ। কালীনাথ হ্যাজাক জ্বালতে গেল। টর্চের আলোয় ঝলমলিয়ে উঠল অভয় কুমার রায়চৌধুরী সংগৃহীত রাজা সলোমনের আংটি। কর্নেল সংক্ষেপে ডাকিনীতলার ঘটনা শুনিয়ে বললেন, এই আংটি উদ্ধার করেছেন প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। হালদার মশাই বললেন, আংটির কথা ভাবি নাই। চরণ কইছিল কোনো কোনো রাত্রে গোপীবাবু গাঁজা খাইয়া একটা ডালে গিয়া বইতেন, সেখানে উনি বেহালা বাজাইতেন। এই কথায় আমার খটকা বাজছিল, কেন ওই ডালে বইয়া গোপীবাবু বেহালা বাজাইতেন? কর্নেল বললেন, এবার ভোজবাজি দেখুন। আংটির মধ্যে একটা খুবই ছোট আর সূক্ষ্ম চাবি লুকানো আছে। এই চাবি দিয়ে সম্ভবত রুদ্রদেবের বিগ্রহের বেদি খোলা যায়। সন্ধ্যারতি শেষ হোক, তারপর আমরা মন্দিরে যাব। জয়কুমারবাবু হাসবার চেষ্টা করে বললেন, ঠাকুরদা তার বইয়ের শেষে ছড়া লিখেছিলেন, রুদ্রদেবের পায়ের তলে লক্ষ হীরা মানিক জলে। হ্যাঁ, সেই রত্নহার বেদির তলায় লুকানো ছিল। আমার জামাই সুভদ্র কলকাতায় একটা ট্রেডিং কোম্পানি খুলে ব্যাংক থেকে 5 লক্ষ টাকার ঋণ নিয়েছিল। ঋণের দায়ে কোম্পানি নিলাম হওয়ার মুখে আমার মেয়ে নীলা এসে আমাকে ধরলো। জমি জমা বেচে সুভদ্রের ঋণ শোধ করে তাদের কাছে গিয়ে আমাকে থাকতে হবে। ছেলে দুটো তো বিদেশে, কদাচিৎ আসে, চিঠিপত্র লিখেও বাবার খোঁজ নেয় না। নীলা আর সুভদ্র প্রায়ই আসে, খোঁজ খবর নেয়। তো আমি সেই রত্নহার গোপনে বের করে নীলাকে দিয়েছিলুম, বলেছিলুম এই রত্নহার আবার ঠাকুরদার লুঠের জিনিস। রুদ্রদেবের তাই অভিশাপ লেগেছে এ বাড়িতে। এটা নিয়ে তোরা আমাকে অভিশাপ থেকে বাঁচা, তোরাও বাঁচ। রুদ্রদেবের কৃপা হয়েছিল, সে বছর জমিতে ফসলও প্রচুর পেয়েছিলুম। আমার জামাইয়ের কোম্পানি ঋণের ধাক্কা সামলে মোটামুটি ভালোই চলছে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, তাই রাজা সলোমনের আংটি সম্পর্কে আর আপনার মাথা ব্যথা ছিল না? ঠিক বলেছেন। এই আংটিতে বড়জোর 1 ভরির মতো সোনা আছে। তার দাম আর কতটুকু? গোপীটা বোকা, বেচে দিয়ে কোথাও পালিয়ে গেলে প্রাণে বাঁচত। গুপ্তধনের লোভে পড়েছিল হতভাগা। ওসি তপন বিশ্বাস বললেন, জয়কুমার বাবু, খুনের মামলার স্বার্থে এই আংটিটা আমি সিজ করতে বাধ্য হচ্ছি। কর্নেল সাহেবরা আছেন, আপনার শুভাকাঙ্ক্ষী হেমেনবাবু আছেন, আমি তাদের সামনে আংটিটা নিচ্ছি। থানায় গিয়ে সিজার লিস্টের কপি পাঠিয়ে দেব। আপনার অভিরুচি, বলে জয়কুমার বাবু কালীর দিকে ঘুরলেন। সে হ্যাজাক জেলে এনেছিল। জয়কুমার বাবু হঠাৎ আর্ত কণ্ঠে বলে উঠলেন, ওরে কালী, আমরা দুজনেই পোড়ো বাড়ি পাহারা দেব, এ কি হয়ে গেল রে কালী? নকুল ঠাকুর ঘরে ঢুকে বললেন, কর্তামশাই, আমিও তো আছি, আমার কথা ভুলে গেলেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলি জয়কুমার বাবু, আশা করি আর আপনার বাড়িতে ভূতের উপদ্রব হবে না। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।